না ম্যাম। আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেম এটা আমি কভার করব। ডাইজেস্টিভ সিস্টেম তোমরা এর আগে ফান্ডামেন্টালস এ পড়ছো তাই না? আচ্ছা, সেই জিনিসটাই জাস্ট একটু সেটাই হচ্ছে একটুখানি রিকল করব। এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আমাদেরকে এই সেমিস্টারে ওভারঅল পড়তে হবে, হোল ডাইজেস্টিভ সিস্টেম, এবং কিভাবে ডাইজেশন হচ্ছে, কিভাবে অ্যাবজর্পশন হয়, দেন মেটাবলিজম, এই তিনটা প্রসেসকে আমাদেরকে ব্রিফ করতে হবে। তো আমি ডাইজেস্টিভ সিস্টেমের হচ্ছে একদমই কমন কথাবার্তাগুলো দিয়ে আজকে শুরু করতেছি। সেটা হচ্ছে যে আমরা জানি ডাইজেশন মানে কি। দাদুর কাছে যাও। আম্মা যান কেন? দাদুর কাছে যাও এখন। আচ্ছা সরি, শুরু করি। ডাইজেশনটা হচ্ছে, আচ্ছা আমরা জানি ডাইজেশন হচ্ছে বেসিক্যালি আমরা সেটাকে কি বলি, ব্রেকডাউন অফ ইনজেস্টেড ফিড বা ফুড, তাই না? এই ডাইজেশনে আমাদের খাবারটা শুধু ব্রেকডাউন হয়, তারপরে অ্যাবজর্পশনে আসে। অ্যাবজর্পশন হচ্ছে ডাইজেশনে ব্রেকডাউন হয়ে খাবারগুলো একটা সিম্পল ফর্মে আসে, সেই সিম্পল ফর্মটা আমাদের বডিতে কি হয়, অ্যাবজর্ব হয়, সেই নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব হয়। তারপরে সেই নিউট্রিয়েন্ট গুলো যখন সেলে যায়, সেলে গিয়ে কাজ করে, তখন সেটা হয় মেটাবলিজম, তাই না? তোমরা একটু রেসপন্স করো। হ্যাঁ। এখন দেখো, আমি যদি বলি ডাইজেস্টিভ সিস্টেমস এর অর্গানগুলোর আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেমের অর্গানগুলোকে দুইটা মেজর পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল, আমরা জানি এটা হচ্ছে মুখ থেকে শুরু করে এনাস পর্যন্ত যেই টিউবটা আছে সেটাকে আমরা বলি এলিমেন্টারি ক্যানাল। আর এটার সাথে রিলেটেড যে অর্গানগুলো আছে ডাইজেশনে হেল্প করে, সেগুলোকে হচ্ছে আমরা বলি এক্সেসরি ডাইজেস্টিভ অর্গানস। এখানে দেখো আমি দুইটা পিকচার দিয়েছি, দুইটা ইমেজ আছে এখানে। তো এখানে যেটা মাউথ থেকে অ্যানাস পর্যন্ত যেটা সিম্পল একটা ডাইজেস্টিভ এলিমেন্টারি ক্যানালের একটা ছবি আছে, এটা হচ্ছে নন রুমিনেন্টস এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে ওভারঅল হিউম্যানের ক্ষেত্রে আমি দেখাইছি। তো আমি এখন তোমাদেরকে এই যে মাউথ থেকে শুরু করে এনাস পর্যন্ত এগুলো আমরা জানি কোথায় কি কাজগুলো হয়, সেটারই হচ্ছে ওভারঅল একটা ব্রিফ করি। তো এলিমেন্টারি ক্যানাল আমাদের শুরু হয় মাউথ থেকে। মাউথের বেসিক ফাংশনটা কি? মাউথে আসলে কি হয়, কোনো ডাইজেশন হয়? ম্যাম কার্বোহাইড্রেট ডাইজেশনটা শুরু হয়, আর খাবারটাকে লুব্রিকেট করে। হ্যাঁ, পরে সেটা মুখের মধ্যে কি কি থাকে বলতো? ম্যাম লালা গ্রন্থি থাকে, টিথ থাকে, আর হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ডস থাকে। স্যালিভারি গ্ল্যান্ডস হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গানের একটা পার্ট। তো মুখের মধ্যে বেসিক্যালি খাবারটা কি হয়, ভাঙে, খাবারটা মেকানিক্যাল ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হয় আর হচ্ছে লুব্রিকেশন, হ্যাঁ আমরা বলি মেস্টিকেশন হয় বা চিউইং হয়। তারপরে এই এই মেস্টিকেটেড ফুডটা স্যালাইভার সাথে মিক্স আপ হয়। তারপরে এটা কি হয়, এখানে কিছুটা কার্বোহাইড্রেট ডাইজেশন স্টার্ট হয়, যেহেতু যখন স্যালাইভাটা অ্যাড হয় খাবারের সাথে। আর এই মাউথের একটা কাজ কি, এটা আমাদেরকে কি করে, টেস্ট দেয় খাবারের, তাই না? ওই টাঙের মাধ্যমে আমরা খাবারের টেস্টটা পাই। মাউথে বেসিক্যালি এই তিন চারটা কাজই হয় মাউথে। তারপরে মুখ থেকে কোথায় আসে আমাদের, এখানে গুলেট বলছে, এটাকে কি বলে, ইসোফেগাস, তাই না? এই ইসোফেগাসের মাধ্যমে খাবারটা চলে আসে স্টমাকে। এই ইসোফেগাসের কাজটা কি?
এটা হচ্ছে মুখ থেকে স্টমাকে খাবারের প্যাসেজ হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্যাসেজ ওয়ে হিসেবে কাজ করে। আর খাবার মুখ থেকে স্টমাকে খাবারটা কিভাবে যায়? পেরিস্টালসিস প্রক্রিয়া। পেরিস্টালসিস প্রক্রিয়া না, এটা পেরিস্টালসিস মুভমেন্ট। মুভমেন্ট, এটাকে বলা হচ্ছে পেরিস্টালসিস মুভমেন্ট। পেরিস্টালসিস মুভমেন্ট কেমন কেউ বলতে পারবে? একটু বুঝায়। ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে যেটা যায়। আচ্ছা, আমরা যে ইউটিউব বা ডিসকভারিতে অনেক সময় দেখি না, সাপ যদি কোনো কিছু খেয়ে ফেলে সেটাকে বের করে কিভাবে, অনেক ভিডিও আছে তাই না? বিশেষ করে পাইথনের ক্ষেত্রে দেখা যায়, মানে গোটা অনেক বড় কিছু যদি খেয়ে ফেলে তখন সেটাকে কিভাবে কিভাবে বের করে, একটু করে মানে স্কুইজ করে, আবার মানে প্রেসারটা ছাড়ে, এভাবে আস্তে আস্তে খাবারটাকে সে কি করে পেট থেকে মুখে এনে ফেলে দেয়। এইভাবেই হচ্ছে চলে পেরিস্টালসিস মুভমেন্টটা। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাম। এরপরে আসি আমরা স্টমাকে। স্টমাকের বেসিক কাজটা কি? স্টমাক কি করে? স্টমাক কি করে? এটা আসলে একটা স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে কাজ করে আমাদের, তাই না? এখানে গিয়ে খাবারটা জমা হয়, তারপরে এটা হচ্ছে কি সাইট অফ ফুড ব্রেকডাউন। এখানে খাবারটা আরো কি হবে, ফার্দার ব্রেকডাউন হয়। এখানে কিছু কেমিক্যাল ব্রেকডাউন হয়, সেটা হচ্ছে আর কেমিক্যাল ব্রেকডাউন, কার কেমিক্যাল ব্রেকডাউন শুরু হয় এখানে? কোনটা ডাইজেশন শুরু হয়? প্রোটিনের। প্রোটিনে। এই তিনটা কাজই কিন্তু স্টমাকের মধ্যে হয়। কি হয়? খাবারটা আসে স্টমাকে, এখানে জমা হয়, স্টোরেজ ট্যাঙ্ক বা স্টোরেজ ট্যাঙ্ক হিসেবে আমি বলছি স্টমাকটাকে, যে এখানে খাবারটা জমা হয়। তারপরে এখানে কি হয়? এখানে ফুডের ব্রেকডাউন হয়, ফার্দার ব্রেকডাউন হয়, তারপরে এখানে কেমিক্যাল ব্রেকডাউন শুরু হয়। এবং এখানে কি শুরু হয়, যে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে সিক্রেট হয়, বা গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আরো অন্যান্য সিক্রেশনস গুলো হয়, এগুলো খাবারের মধ্যে থাকা হার্মফুল কোনো মাইক্রোবস অথবা যা থাকে হার্মফুল হোক, সেগুলো কি করে? নষ্ট করে দেয়। নষ্ট করে দিয়ে একটা অ্যাসিড এনভায়রনমেন্ট তৈরি করে স্টমাকে, তাই না? স্টমাকে আমাদের এই কাজটা হইলো। স্টমাকের পরে কোথায় যাবে? ডিওডেনাম। ওভারঅল বললে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন। এখন এই স্মল ইন্টেস্টাইনটা কিন্তু আমাদের মানে এই ডাইজেশনের বা এলিমেন্টারি ট্র্যাক্টের একটা অনেক বড় একটা পার্ট, মানে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ এখানে আমরা বলতে পারি স্মল ইন্টেস্টাইনকে আমরা কিন্তু বলতে পারি বডির মেজর ডাইজেস্টিভ অর্গান বলতে পারি আমরা স্মল ইন্টেস্টাইনকে। এখানে খাবারটা স্মল ইন্টেস্টাইনে আসে, কার্বোহাইড্রেট তো কিছুটা ডাইজেশন শুরু হয় স্যালাইভা দিয়ে মুখের মধ্যে, যেটা স্টমাকে গিয়ে স্টপ থাকে, আর স্টমাকে প্রোটিন কিছুটা ডাইজেস্টেড হয়, হয়ে এমন একটা ফর্মে আসে স্মল ইন্টেস্টাইনে। এবং স্মল ইন্টেস্টাইনটাকে তিন ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। স্টমাক থেকে যেটা বের হলো ইউ শেপ, সেটাকে আমরা বলছি ডিওডেনাম, তারপরে হচ্ছে জেজুনাম, তারপরে ইলিয়াম। এই ডিওডেনামে কিন্তু ওপেন হয়, এই যে দেখো, এই যে হিউম্যানের যে পিকচারটা এখানে দেখো, এই যে ডিওডেনামে দেখা যাচ্ছে তো, এই যে ডিওডেনামে এখানে হচ্ছে পাতার মতন যে শেপটা, এটাকে হচ্ছে আমরা বলি প্যানক্রিয়াস, স্যালিভারি গ্ল্যান্ড, টিথ, লিভার, প্যানক্রিয়াস। এগুলো আর হচ্ছে এগুলো কিন্তু আমরা অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গানের মধ্যে পড়ে। এগুলো আমাদের ডাইজেশনকে হেল্প করে। কিভাবে হেল্প করে? প্যানক্রিয়াসের মধ্যে এই যে ডিওডেনামে যে খাবারটা আসলো স্টমাক থেকে, সেখানে কি হয়, প্যানক্রিয়াস থেকে অনেক ধরনের এনজাইম সিক্রেট করে। প্যানক্রিয়াসকে কিন্তু আমরা মানে
মাল্টি স্টোরেজ অফ মানে স্টোরেজ অফ মাল্টি এনজাইমস বলতে পারি, কারণ এখানে প্যানক্রিয়াসে কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এই তিনটাকেই ডাইজেস্ট করবে এরকম এনজাইম সিক্রেট হয়, ঠিক আছে? প্লাস প্যানক্রিয়াস থেকে কিন্তু হরমোনও সিক্রেট হয়, তাই না? জি এখন ডিউটেনামে যে খাবারটা আসলো সেখানে কার্বোহাইড্রেট আছে, যেটা পার্শিয়াল হয়তো ডাইজেশন হয়েছে, এরকম কার্বোহাইড্রেট আছে, আর এমনও আছে যেটা হচ্ছে কি ডাইজেশন তেমন ভাবে হয়নি, তাই না? সেরকম কার্বোহাইড্রেট আছে। আর স্টমাক থেকে আসা প্রোটিনটা আছে। আর ফ্যাট কি মুখে বা এই মুখ থেকে শুরু করে ডিউটেনামে আসা পর্যন্ত কোনো জায়গায় কি ফ্যাটের ডাইজেশন হয়? না ম্যাম। ফ্যাট কিন্তু এই যে স্মল ইন্টেস্টাইনে এসে ডিরেক্টলি এখানে এই প্যানক্রিয়াস থেকে লাইপেজ এনজাইম সিক্রেট হয়ে ফ্যাটকে স্মল করে, মানে অ্যাবজর্বেবল ফর্মে আনে, দেন এখান থেকে কি হয় অ্যাবজর্পশন হয়। তাহলে প্যানক্রিয়াস থেকে আমার সিক্রেট হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটারই ডাইজেস্ট করতে পারে এই ধরনের এনজাইম, এবং সেগুলো এখানে ডাইজেশন প্রসেসটাকে কমপ্লিট করে সেগুলোকে অ্যাবজর্বেবল ফর্মে আনে। সেই ফর্মগুলোকে তখন এই স্মল ইন্টেস্টাইনে থাকা কি বলে এটাকে আঙুলের মতন ভিলাই। ভিলাই, হ্যাঁ ভিলাই, এরা কি করে এই নিউট্রিয়েন্ট গুলোকে অ্যাবজর্ব করে নিয়ে ব্লাড দেয়। তাহলে আমার ডাইজেশন কিন্তু এখানে কমপ্লিট, স্মল ইন্টেস্টাইনে ডাইজেশন কমপ্লিট হয়ে আমার কিন্তু অ্যাবজর্পশন কি হয়ে যায়, স্টার্ট হয়ে যায়, যার কারণে এই স্মল ইন্টেস্টাইনের এই পোরশনটাকে আসলে বলা হয় হচ্ছে আমাদের বডির মেজর একটা ডাইজেস্টিভ অর্গান, তাই না? আর যেটা ডাইজেস্টেড না, আনডাইজেস্টেড পার্ট, তখন এই যে লার্জ ইন্টেস্টাইন এখানে গিয়ে জমা হয় এবং বডি থেকে সেটা আস্তে আস্তে কি হয় বের হয়ে যায় অ্যানাসের মাধ্যমে। তো এটাই হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্টের ডাইজেস্টিভ সিস্টেমের টোটাল প্রসেস, আর এখানে প্রত্যেকটা পার্টের কাজ, তাই না? এখন আমি যদি ডাইজেস্টিভ অর্গানের দিকে আসি, আচ্ছা লার্জ ইন্টেস্টাইনে কি কোনো ধরনের এনজাইম সিক্রেট হয়? রেসপন্স করো। ব্যাকটেরিয়াল এনজাইম। হ্যাঁ, হইলে সেটা মাইক্রোবিয়াল এনজাইম থাকে, কিন্তু কোনো ডাইজেস্টিভ এনজাইম কিন্তু সিক্রেট হয় না সেই জায়গায়। এবং লার্জ ইন্টেস্টাইন তাহলে কাজ কি? ওয়াটার অ্যাবজর্পশনের কাজ করে, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয় এখান থেকে আনডাইজেস্টেড যে খাবারটা আসলো, হ্যাঁ আনডাইজেস্টেড যে খাবারটা আসলো সেখান থেকে যতটুকু পারে পানি অ্যাবজর্ব করে ফেলে বাকি যে আনডাইজেস্টেড একেবারে মানে বডির জন্য যেটা কোনো ইউজফুল না, মানে একদম ইউজলেস প্রোডাক্টটাকে আমাদের বডি থেকে তখন বের করে দেয়। এটাই হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের কাজ। এখন যদি আমি বলি এক্সেসরি ডাইজেস্টিভ অর্গান, এখানে যদি আসি, দেখো এখানে যদি এক্সেসরি ডাইজেস্টিভ অর্গানে আসি, সেটা হচ্ছে টিথ একটা এক্সেসরি ডাইজেস্টিভ অর্গান, কিন্তু মানে আমরা যদি খুব ইম্পর্টেন্স দেই তাহলে সেগুলো হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ডস, যেটা আমাদের মুখে থাকে। স্যালিভারি গ্ল্যান্ড কয় ধরনের? 3 টাইপস। 3 ধরনের। কি কি? ম্যাম সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল আর প্যারোটিড। প্যারোটিড। আচ্ছা, এই স্যালিভা কি করে? স্যালিভা প্রডিউস হয় স্যালিভারি গ্ল্যান্ডে, 3টা গ্ল্যান্ড। একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, যেটা কানের নিচে, এই যে এটা এই বড়টা, এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। তারপরে কি সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল। লিঙ্গুয়াল কোনটা? জিহ্বার কাছে যেটা না, সেটা হচ্ছে
সাবলিঙ্গুয়াল, আর যেটা আমাদের নিচে চোয়ালের দিকে থাকে সেটাকে বলা হচ্ছে সাবম্যান্ডিবুলার। এই তিনটা মানে 3 জোড়া স্যালিভারি গ্ল্যান্ড থাকে। এই স্যালাইভা কি করে, এটা হচ্ছে শর্করা জাতীয় খাবারকে হালকা ডাইজেস্ট করা এবং খাবারকে ময়েস্ট করে। ফার্স্ট লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। ফার্স্ট কাজ হচ্ছে এটাকে লুব্রিকেট করে, মানে মিউকাস সিক্রেট করে খাবারটাকে লুব্রিকেটেড করে। তারপরে এখানে কি থাকে, স্যালিভারি অ্যামাইলেজ থাকে যেটা স্টার্চের ডাইজেশনটাকে স্টার্ট করে, তাই তো। আর এখানে কি করে, ডিসঅলভস কেমিক্যাল সো দ্যাট দে ক্যান বি টেস্টেড, মানে এখানে আরো অনেক ধরনের কেমিক্যালস কি হয়, ডিসলভ হয় স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে। খাবারে থাকা অনেক কেমিক্যাল স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে ডিসলভ হয়ে যায় এবং সেটা কি টেস্টে হেল্প করে, আমাদের টেস্ট পাইতে হেল্প করে। এরপরে যদি আমি আসি, সেটা কি হবে বলতো, লিভার, তাই না? লিভার কি লার্জেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি না? জি ম্যাম। লার্জেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি হচ্ছে লিভার। এই লিভারে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে, সেটাকে কি বলছি আমরা এখানে, গল ব্লাডার। গল ব্লাডার, এই গল ব্লাডারে কি প্রডিউস হয়? বাইল জমা হয় এখানে। বাইল স্টোরেজ হয়। এই বাইলের কাজ কি? ফ্যাট ডাইজেশনে হেল্প করে, সাহায্য করে। ফ্যাট ডাইজেশনে সাহায্য করে। আচ্ছা, এই বাইল যে তৈরি হয় লিভারের মধ্যে, এই বাইলের মধ্যে কি কি থাকে বলতে পারবা? আচ্ছা বলি আমি, বাইলের মধ্যে বেসিক্যালি 5টা ধর ইনগ্রেডিয়েন্ট থাকে। একটা হচ্ছে বাইল সল্ট থাকে, তারপরে কি বাইল পিগমেন্ট, যেটার কারণে ওটাকে সবুজ দেখা যায় বা হলদেটে দেখা যায়, সেটা কি কি বলে, বিলিরুবিন বলে। হ্যাঁ, আর কোলেস্টেরল থাকে, ফসফোলিপিড থাকে, আর ইলেকট্রোলাইটস থাকে। এই 5টা কম্বিনেশন হচ্ছে আমাদের বাইলটা। এটা তখন মানে এটা ফ্যাটকে কি করে, ব্রেক ডাউন করে, তাই তো। এখন লিভারের মেইন কাজকে কি বলা যাবে, মানে লিভার তাহলে কি কাজ করছে? বাইল প্রোডিউস করে। 5টার নাম আবার একটু বললে ভালো হয়। আমি কিন্তু এগুলোর যখন নোটস দিব তোমাদেরকে তখন ক্লিয়ার হবে, আমি শুধু বললাম মুখে। একটা হচ্ছে বাইল সল্ট, বাইল পিগমেন্ট মানে বিলিরুবিন যেটা, তারপরে কোলেস্টেরল, ফসফোলিপিড আর ইলেকট্রোলাইটস। এই 5টা ইনগ্রেডিয়েন্টস থাকে হচ্ছে বাইলের মধ্যে। তাহলে লিভারের মেইন কাজটা হচ্ছে এটা বাইল প্রডিউস করে, মানে ফ্যাটের ডাইজেশনে হেল্প করে। তারপরে কি লিভারে আর কি হয়, লিভার কি কোনো এনজাইম সিক্রেট করে? লিভার থেকে এনজাইম সিক্রেশন হয়? না ম্যাম। লিভার থেকে হরমোন তৈরি হয়, হরমোন। লিভারের কাজ হচ্ছে বাইল তৈরি করা। লিভারের কাজ হচ্ছে কার্বোহাইড্রেটকে মানে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করা, তাই না? আর কি করে, কোলেস্টেরল তৈরি করে বডিতে, মানে কোলেস্টেরল প্রডিউস করে, ব্লাডের বিভিন্ন প্রোটিন প্রডিউস করে। আর এটা কি আমাদের মেটাবলিজমে হেল্প করে। আরেকটা কি করে বলতো, অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করে লিভার, সেটা হচ্ছে এইচডিএল কে ব্লাড থেকে নিয়ে আসে। এইচডিএল যেটা আছে সেটাকে ব্লাড থেকে নিয়ে আসে। এটা কিন্তু ব্লাড সেল গুলো ভাঙে। লিভার ব্লাড সেল ভাঙে ম্যাম, লিভার স্টোরেজ ফাংশনে কাজ করে কিছুটা। ওটা তো বললাম, গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে। আরেকটা কি করে জানো, ইম্পর্টেন্ট একটা কাজ করে, হ্যাঁ, ডিটক্সিফাই করে ড্রাগস এন্ড অ্যালকোহল। ডিটক্সিফাই করে মানে আমাদের বডির টক্সিক সাবস্টেন্স কে ডিটক্সিফাই করে লিভার।
এই জন্যই লিভারকে বলা হয়, এটা যেহেতু বড় আর এটার কাজও অনেক, যার কারণে এটাকে বলা হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড ইন দা বডি। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা বলো যে কোলেস্টেরল, আমরা জানি কোলেস্টেরল হচ্ছে বডির জন্য খারাপ, তাই না? আমরা জানি এইচডিএল, এলডিএল এসব জানি। তো ওভারঅল বলো তো কোলেস্টেরল কতটুকু দরকার একটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে, জানো? 300 মিলিগ্রাম, 150 থেকে 300 মিলিগ্রাম ম্যাম। হ্যাঁ, এখন এই 150 থেকে 300 মিলিগ্রামের পুরোটাই কি আমাদের বডিতে তৈরি হয়? না ম্যাম, কিছুটা ডায়েটারি লেভেল থেকে নেওয়া লাগে, ডায়েটারি ফুড থেকে। আচ্ছা দেখো, 150 থেকে যদি 300 মিলিগ্রাম কোলেস্ট্রল আমাদের বডিতে তৈরি প্রয়োজন হয়, এর মধ্যে কিন্তু হাফ মানে প্রায় অর্ধেকের মতন কোলেস্ট্রল কিন্তু লিভার নিজেই তৈরি করে বডির জন্য, আর বাকি অর্ধেকটা আমাদের দরকার হয় ডায়েট থেকে। এখন একটা মানুষ যদি একটা ডিম খায়, মুরগির ডিমে কোলেস্ট্রল কতটুকু থাকে জানো? 210 মিলিগ্রামের মতো, 210 বা 220 মিলিগ্রামের মতো থাকে হাঁসের ডিমে। মুরগির ডিমে আরো কম থাকে। তাহলে জানা নাই ম্যাম। 160 থেকে 180 মিলিগ্রাম। হ্যাঁ, আর হাঁসের ডিমে থাকে 220 থেকে প্রায় 250 মতো। 220 থেকে 250 100 গ্রাম এগ যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে, যদিও একটা এগ তো খুব বেশি হলে 100 গ্রাম হয় না, 70 60 থেকে 65 গ্রাম, 60 থেকে 65 মধ্যে হয়। তো কোলেস্টেরলটা তখন কি করে, যেহেতু দেখো তাহলে একটা ডিম খাইলে কিন্তু অর্ধেকটা মানে যেটা প্রয়োজন হয় তার অর্ধেকটা কিন্তু কাভার আপ হয়ে যায়, আর হাঁসের ডিম খাইলে মোটামুটি পুরোটাই কাভার আপ হয়ে যায়। যদি 100 গ্রামের মতো হাঁসের ডিম খায়, তাহলে আমরা যে আরো আদার্স খাবারগুলো খাই, সব খাবারই তো তেল দিয়ে ইউজ করা হয়, তাহলে কোলেস্টেরল বাড়ে না কমে বডিতে আমাদের সব সময়? বেশি থাকে, বেশি থাকে, কারণ বডি অর্ধেক তৈরি করে, আর বাকি অর্ধেকের জন্য দেখো একটা ডিম বা কিছু একটা খেলেই মানে অল্প কিছু খেলেই হয়ে যায়, কিন্তু আমরা তো সারাদিন অনেক কিছু জাতীয় জিনিস খেলেই মানে মোটামুটি ফিল আপ হয়ে যায়। হ্যাঁ, তাহলে যে এক্সেস কোলেস্টেরল গুলো তখন সেটা কি হয়, তখন আমাদের বডিতে মানে বডির আমাদের ব্লাড ভেসেল এগুলো কি থাকে, জমতে থাকে। যদি আমাদের কোনটা ভালো, এইচডিএল না এলডিএল? এইচডিএল টা ভালো। এইচডিএল আর এলডিএল মানে কি? মানে হাই ডেনসিটি লিপোপ্রোটিন এন্ড লো ডেনসিটি লিপোপ্রোটিন। কোনটা ভালো? এইচডিএল। এইচডিএল ভালো। এখন যদি আমরা, এই জন্যই বলে যে হচ্ছে ভালো কোলেস্টেরল থাকে যেসব, সে খাবারগুলো খেলে আমাদের বডির মানে এলডিএল এর পরিমাণটা কমে যাবে, তখন আর ব্লাড ভেসেলে থাকা কোলেস্টেরল যেটা জমবে না এবং আমাদের স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক যে ব্যাপারটা থাকে এটা হয় না, তাই না? আর যদি কোলেস্টেরল বেশি হয়ে যায় তখন কিন্তু লিভারের কার্যক্ষমতা কমে যায়, কারণ লিভার নিজেও তো কোলেস্টেরল প্রডিউস করে। ফ্যাটের ডাইজেশন বেড়ে যাবে, কোলেস্টেরল বেশি হয়ে গেলে তখন কি ফ্যাটের ডাইজেশন মানে বেশি করতে হবে, সেক্ষেত্রে লিভারকে অনেক বেশি বাইল প্রডিউস করতে হবে, তখন লিভার অনেক বেশি কাজে ব্যস্ত হয়ে গেল। যে কোনো অর্গানের নিজস্বতা আছে, প্রত্যেকটা অর্গান তার নিজস্ব রিদমে কাজ করে, যখন কোনো অর্গানকে তার রিদমের থেকে বেশি কাজে ব্যস্ত করা হয় তখনই কিন্তু সেটা আস্তে আস্তে কি হয়ে যায়, মানে ডেটারিয়েশনের দিকে চলে যেতে থাকে। যেহেতু কোলেস্টেরলের কথাটা আসলো, যার কারণে আমরা এটা নিয়ে এতটুকু আলাপ করলাম। এখন যদি আসি প্যানক্রিয়াসে, আসি এখন। লিভারটা ক্লিয়ার? একটু পর্যন্ত কথাবার্তা ক্লিয়ার? কথা শোনা যায়? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, প্যানক্রিয়াসে আমরা বলতেছি যে এটা কি করে, অনেক ধরনের ডাইজেস্টিভ এনজাইম তৈরি করে, আর এই এনজাইম গুলো তারা সিক্রেট করে ডিউডেনামে।
এখন আমরা বলছি কি বলতো, স্টমাকে কি ধরনের এনভায়রনমেন্ট তৈরি হয়? অ্যাসিডিক, অ্যাসিডিক, আর এই স্মল ইন্টেস্টাইনে কি ধরনের এনভায়রনমেন্ট অ্যালকালাইন, হয়? অ্যালকালাইন, অ্যালকালাইন। কারণ প্যানক্রিয়াস থেকে যে এনজাইম গুলো সিক্রেট হয় এগুলো কি, এগুলো হচ্ছে এদের ধর্ম কি ধরনের? এদের ধর্ম হচ্ছে অ্যালকালাইন, এবং এরা এখানে একটা অ্যালকালাইন এনভায়রনমেন্ট তৈরি করে এবং অ্যাসিডিক যে কায়েমটা আসে সেটাকে তখন এরা কি করে, নিউট্রালাইজ করে দেয়। এটা অনেক বড় একটা ফাংশন প্যানক্রিয়াসের। আচ্ছা, প্যানক্রিয়াসে দুই ধরনের হরমোন সিক্রেট হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটাকে ডাইজেস্ট করার মতন যেমন এনজাইম সিক্রেট হয়, দুই ধরনের হরমোন সিক্রেট হয়। কেউ বলতে পারবা হরমোন দুটো কি? ইনসুলিন এবং গ্লুকাগন, ইনসুলিন আর গ্লুকাগন। তাহলে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে প্রবলেম কি থাকে? ডায়াবেটিস হয় কেন? ইনসুলিন ইনসুলিন কমে যায়, ঠিকমতো প্রডিউস হয় না। আমাদের হচ্ছে ইনসুলিনটা কম তৈরি হয়। ইনসুলিনটা মানে বেয়ার করতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা দিতে পারে না। হ্যাঁ, ইনসুলিনটা কম তৈরি হয়, পরিমাণে কম তৈরি হয়, আর তৈরি হলেও সেটা কাজ করতে পারে না। মানে গ্লুকোজকে, ব্লাডের গ্লুকোজকে তারা ডাইজেশনে, ইনসুলিন হরমোন কি করে বলতো, আরেকটা এনজাইমকে সিক্রেট করতে হেল্প করে। ডাইজেস্টিভ কার্বোহাইড্রেট ডাইজেশন হবে স্মল ইন্টেস্টাইনে, এই ধরনের এনজাইমের সিক্রেশনকে রেগুলেট করে। যখন ইনসুলিনের প্রোডাকশনটা কমে যায় বা ইনসুলিন ঠিক মতন কাজ করে না, সেক্ষেত্রে কার্বোহাইড্রেটের প্রডিউস করে যে কার্বোহাইড্রেট ডাইজেশন করে যে এনজাইম গুলো, সেগুলো ঠিক মতো প্রডিউস হবে না। প্রডিউস না হইলে বা কাজ না করতে পারলে তখন ব্লাডের গ্লুকোজ লেভেল বেড়ে যায়। এটাকেই তখন বলা হচ্ছে কি বলতো, ডায়াবেটিস। তাহলে দেখো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মুখ থেকে শুরু করে এনাস পর্যন্ত এখানে এই এলিমেন্টারি ক্যানেল এবং প্রত্যেকটা ডাইজেস্টিভ অর্গানের একদম বেসিক ফাংশন আছে এবং খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা হাতের 5টা আঙুল যেরকম ইম্পর্টেন্ট, কোন একটা আঙুলে সামান্য কেটে গেলে সেটার ইম্পর্টেন্স ভালো করে বোঝা যায়, তাই না? যে মানে অস্বস্তি লাগে যে আহারে এটা এই জায়গাটা কেটে, কোন একটা জায়গায় সামান্য কাটলে বা কি বলবো এটাকে আমরা বুঝতে পারি, তাই না? প্রবলেম হয় না হাতে? এভাবে কিন্তু বোঝা যায় না, যখন হাত ভালো থাকে তখন কিন্তু বোঝা যায় না, কোথাও সামান্য কাটলে বোঝা যায় যে ওই জায়গাটা কতটা ইম্পর্টেন্ট ছিল। ঠিক তেমনি ভাবে ডাইজেস্টিভ অর্গানের প্রত্যেকটা অর্গান হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলোর এই ডিটেলস ফাংশন বা ডিটেলস কাজগুলোকেই হচ্ছে আমরা জানবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আজকে শুধুমাত্র আমি ডাইজেস্টিভ সিস্টেমে ডাইজেস্টিভ এলিমেন্টারি ক্যানেল আর ডাইজেস্টিভ অর্গানগুলোর ওভারঅল একটা বর্ণনা দিলাম যে কে কি কাজ করে। এরপরে নেক্সট ক্লাস থেকে এগুলোর হচ্ছে ডিটেলস শুরু হবে, এবং কার্বোহাইড্রেট আর লিপিডের ডাইজেশন বেসিক্যালি আমি এগুলো নিয়ে মানে ক্লাসটা করব। ঠিক আছে, আজকে তাহলে শেষ করব। কোনো কোশ্চেন আছে তোমাদের? আসসালামু ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমাদের তো ম্যাম ড্রপ ছিল, ড্রপ ক্লিয়ার হয়ে গেছে, এখন হচ্ছে খাতায় নাম তুলতে হবে, সব অ্যাপ্লিকেশন সব কাজ শেষ হয়ে গেছে ম্যাম। আমি বুঝতে পারিনি। ম্যাম আমাদের ড্রপ ছিল 10টার উপরে ক্যারি ছিল, তো ক্যারি 10-এর নিচে নেমে গেছে। আমরা অফিসিয়াল সব কাজ শেষ করে ফেলছি, এখন হচ্ছে হাজিরা খাতায় নাম তুলতে হবে ম্যাম। আচ্ছা তাহলে ওগুলো পাঠায়ও, মানে সিআর কে তোমাদের নাম যে স্যার দিন স্যার তোমাদের ইয়া দিচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। হ্যালো হ্যাঁ বলো। ম্যাম ডিন স্যারের সাথে কথা হয়েছে, স্যার বলছে সব টিচারের কাছে পাঠাই দিবে, তো আপনার কাছে পাঠাইতে কি ম্যাম আমি জানি না। না আমরা এখনো পাইনি, পাঠাইলে অবশ্যই পাবো, এটা তোমাদের চিন্তা না, যেহেতু দিন স্যার বলছেন তাহলে এটা উনি করবেন। আর পরীক্ষার ব্যাপারটা তো এখনই ক্লিয়ার না, এখন তো পরীক্ষা হচ্ছে না, আগে ক্লাসগুলো শেষ হবে তারপর পরীক্ষার ব্যাপারটা আসবে, যে পরীক্ষা কিভাবে হবে পরিস্থিতির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই জন্য অ্যাটেন্ডেন্সটা আমাদের রাখা। তাহলে ম্যাম এখন কি আমরা অ্যাটেন্ডেন্সটা পাবো যারা ড্রপটা উঠছে? হ্যাঁ পাবো তো, ক্লাস করছো না? জি ম্যাম। আর তোমাদেরও তো অ্যাটেন্ডেন্সটা আসতেছে, এখানে যে অ্যাটেন্ডেন্স শীটে তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে হচ্ছে, সেখানে তো তোমাদের অ্যাটেন্ডেন্স আছে। সো
সো কাউন্ট হবে তো। আচ্ছা সিআর কোথায়? সিআর একটু কথা বলো। জি ম্যাডাম আছে। আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি কিভাবে পাবো বলো? ম্যাডাম তুমি আমাকে স্ক্রিনশট দিবে নাকি তোমাদের ওই অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ হইলে পরে সেটার একটা স্ক্রিনশট পাঠাবে? হ্যাঁ তাহলে তুমি সেটাই করো। আচ্ছা দাও। আচ্ছা তাহলে তোমরা বাকি যারা আছো সবাই তোমাদের আইডিটা ওই যে ফর্মে দিতে থাকো। আচ্ছা আচ্ছা আমি দেখছি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে, কোনো কিছু জানার আছে? ক্লাসটা শেষ করব। আচ্ছা তোমরা তো এখানে যে আমি যেটা দেখতেছি এখানে শুধু আইডিটা দিয়ে সাবমিট করলেই হবে। আর তুমি যেহেতু ম্যাম ফর্মটা ফর্মটা তো পুরো যাচ্ছে না। কে বললাম ওখানে যে লিংকটা দিছে ওই লিংকটাতে তোমরা এন্টার করলেই তো পাবে। শুধুমাত্র আইডি নাম্বারটা দিতে হবে আর কিছু না। পাচ্ছি না, ঢোকা যাচ্ছে না। ব্রাউজার দিয়ে শোনো তাহলে এক কাজ করো, তোমাদের যাদের গুগলে ইয়া করা নাই, সাইন আপ করা নাই, তোমরা সাইন আপ করো, কারণ এটা প্রয়োজন হয়তো অন্যান্য সময় প্রয়োজন হবে। হ্যাঁ হ্যাঁ প্রবলেম হচ্ছে তো, একটু আগে তো করছি, ওইটাতে তো সমস্যা হয়নি, এখন হচ্ছে। ক্রোম দিয়ে ট্রাই আমারও সমস্যা হচ্ছে রে। ক্রোম দিয়ে ট্রাই কর, ক্রোম দিয়ে দেখ। এইটা কপি করে ক্রোমে গুগল ক্রোম। ডিরেক্ট চলে যাবে, ডিরেক্ট আইডি চলে যাবে। আচ্ছা তোমরা ট্রাই করো, গুগল ক্রোমে করো অথবা হচ্ছে অপেরা মিনিতেও তো করতে পারো, ইউসি ব্রাউজার যারা করো দেখো কোনটা দিয়ে হয়। ক্রোমে তো বেশিরভাগ আইডি রান কথা, এই জন্য ক্রোম কথা বললাম। আচ্ছা তোমরা ট্রাই করতে থাকো, এটা শেয়ার তোমার কাছে সাবমিট হলে তখন তুমি আমাকে মেল করে দিও। আচ্ছা আমি তাহলে কি আমি বুঝতে পারিনি তোমার কথাটা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে আমি ক্লোজ করছি না। হ্যাঁ হচ্ছে, মানে করা যাচ্ছে না তো। এই
তোমাদের কারোর কি গুগল ড্রাইভেও অ্যাকাউন্ট করা নাই? এটা হানুর ওই যে ওই ফর্মটা একটু সুরাইয়া ওই যে তোমার কি জন্য ওটা দেখাচ্ছে? গ্রুপে তুই পেস্ট করে দে, আচ্ছা কপি আচ্ছা করে শোন দে। শোন কথা হচ্ছে এই রাকিব যে স্ক্রিনশটটা দিল না 138 জনের, এর থেকে একটু বেশি বাড়ে নাই, 138 জন ছিল লাস্ট ক্লাসে। আপাতত ম্যাডাম কি স্ক্রিনশটটা পাঠিয়ে দে, তাহলে তো হয়ে যাচ্ছে। আর একটা ইমেল অ্যাড্রেস দে, তাইলে আমি একবারে ভালো কোয়ালিটির এই আচ্ছা তোমাদের স্ক্রিনশটে তোমাদের তুই কিন্তু লিংকটা গ্রুপে দিয়ে দে, তাহলেই হবে। আচ্ছা